ওয়েলকাম টু ফ্যান্ডাম। আবার একটা ইন্ডিয়ান ফুটবলের আপডেটের ভিডিও নিয়ে চলে এসেছি। লাস্ট 3-4 দিন তো আপডেট দেওয়া হয়নি, কারণ কন্টিনিউয়াস ব্লগ আসছিল, একজনের পরে আরেকজনের খেলা ছিল। তো ব্লগগুলো যারা এখনো দেখোনি অবশ্যই কিন্তু দেখে নিতে পারো। লাস্ট 3টে ভিডিওই কিন্তু ব্লগ, একটা সিএফএল এর, 2টো ডুরান্ডের, গিয়ে দেখে নিতে পারো। অসাধারণ কিন্তু কিছু খেলা, অসাধারণ কিছু গোল, কিছু লং রেঞ্জার হয়েছে, অবশ্যই গিয়ে দেখে নাও। আর এই ভিডিও শুরু করার আগে অনেক কিছুই আছে আনোয়ার নিয়ে, কারণ আনোয়ারের আজকে হিয়ারিং ছিল, সেই নিয়ে তো প্রচুর চারিদিকে ছড়িয়ে গেছে জিনিসপত্র, সেটা তো আছে। আর ট্রান্সফার নিউজগুলো যে কে কোথায় এখনো আসতে পারে, কারণ দুই প্রধানেরই কিন্তু এখনো ট্রান্সফার বাকি আছে, সেগুলো নিয়েও বলবো। কিন্তু সবার আগে যে কথাটা, এখনো যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই করে নিও, আর আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটাও ফলো করে নিও, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো পুজোর থেকে আগে মোস্ট কনফিউজিং জিনিস টিকিট, সেটা নিয়ে শুনে নাও। তো যেটা টিকিট নিয়ে বলার সেটা হচ্ছে ডুরান্ডের ডার্বি, মানেই একটা ঝামেলা ঝঞ্ঝাট, মানে অসাধারণ টিকিটিং ব্যবস্থা। 1 মিনিটের মধ্যে 2 মিনিটের মধ্যে মোহনবাগানের টিকিট সোল্ড আউট, মানে একটা ব্লক না 1.5খানা ব্লক ছেড়েছিল। আর ইস্ট বেঙ্গলের টিকিট তাও 13 মিনিট অবধি ছিল, আপারটা আর মিডিলটা, মানে আপারটা মিডিলটা শেষ হয়ে গেছিল, আপারটা ছিল। তো যাই হোক, টিকিট অনেকেই কাটতে পারেনি। তো টিকিট নিয়ে আমাদের কাছে কোনো আপডেট নেই, এরপরে কি করবে, আর অনলাইন দেবে কিনা বা অফলাইন দেওয়ার কোনো ব্যবস্থা রেখেছে কিনা সেসব কিছু জানি না। তো ধরে নাও হিউজ পরিমাণে ব্ল্যাক হবে, মানে আর্মি টুর্নামেন্ট তারা লাস্ট 2 বছর ধরে ভেবে নিয়েছে যা টাকা তোলার ব্ল্যাক থেকেই তুলবে। তো সেই বেসিসেই এবারও যাচ্ছে। তো দেখা যাক, যদি সবার ভাগ্য ভালো থাকে, সার্চ করতে থাকো বুকমাইশো, যদি পাও তো ভালো। আর যারা এএফসি কাপ নিয়ে কনফিউজ, এএফসি কাপের টিকিট তো কেটেই নিয়েছো, ওটা নিয়ে কোনো ঝামেলা হয়নি, কেটে নিয়েছো। আর রিডেমশনের সেন্টারগুলো তোমাদের দিয়ে দিয়েছে, গিয়ে কিন্তু কালেক্ট করে নাও জলদি, কারণ ম্যাচ কিন্তু প্রায় এসে গেছে। 10 তারিখ 14 তারিখে কিন্তু খেলা। তো জলদি জলদি গিয়ে যারা সল্টলেক স্টেডিয়ামে যেতে চাও চলে যাও, তাছাড়াও কিন্তু সাউথ কলকাতায় আরো 2টো সেন্টার দিয়েছে। তো সল্টলেক স্টেডিয়াম না, ইস্ট বেঙ্গল ক্লাব থেকে দিচ্ছে, রুবি মোড়ে বক্স অফিস করেছে, এবং ত্রিধারা সম্মিলনী ক্লাব, এই 3 জায়গায় বক্স অফিস করেছে। তো 3 জায়গা থেকে অনলাইন কালেকশন প্লাস অফলাইন কালেক্ট, এই দুটোই কিন্তু করতে পারবে। তো এবার বাকি আপডেট গুলো আছে সেগুলো একটু চটপট বলে দিই। সেটা হচ্ছে বেঙ্গল টিম, মানে বেঙ্গল জুনিয়র টিম, ন্যাশনাল জুনিয়র চ্যাম্পিয়নশিপে কিন্তু সেমিফাইনালে দিল্লিকে 1-0 গোলে হারিয়ে ফাইনালে গেছে। তো এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। আর ফাল্গুনি দত্ত কিন্তু এই টিমের কোচ। এর সাথে বলি, আজকে কলকাতা ফুটবল লিগের ম্যাচে মোহামেডান কিন্তু বিএসএস এর সাথে 0-0 ড্র করেছে, এবং তার ফলে সুপার 6-এ যাওয়ার রাস্তা কিন্তু কঠিন হয়ে গেল মোহামেডানের কাছে। উল্টো দিকে মোহামেডানেরই একজন বিদেশি আইএসএল খেলার জন্য সে কিন্তু কলকাতা চলে এসেছে, মিডফিল্ডার কাদিরি। তো আজকেই কিন্তু চলে এসেছে। এবং আগামীকাল মোহনবাগানের ম্যাচ নিয়ে অনেকে জিজ্ঞেস করছিল, আগামীকাল মোহনবাগানের কলকাতা লিগের ম্যাচ কিন্তু মোহনবাগান মাঠে হবে না, কল্যাণী স্টেডিয়ামে হতে চলেছে। এবং তার সাথে আরেকটা বড় খবর, সেটা হচ্ছে আইএসএল অফিসিয়ালি স্টার্ট হচ্ছে 13ই সেপ্টেম্বর থেকে। তো আপডেট গুলো শুনে নিলে এবার যেটা মেন জিনিস, যেটা জানতে চাও সবাই, আনোয়ার আনোয়ার আনোয়ার, চারিদিকে শুধু একজনেরই নাম মানে ঘোরাফেরা করছে। তাহলে আজকে হিয়ারিং ছিল, সবাই জানো হিয়ারিং এ মোটামুটি কি হয়েছে সবারই কিন্তু আইডিয়া হয়ে গেছে, তবু একবার বলে দিই। তো হিয়ারিং এ মেন জিনিস যেটা হয়েছে, কত কম্পেনসেশন ফাইন করা হবে, কতটা, তারপরে মানে ওরকে সাসপেন্ড করা হবে কিনা, সেই নিয়ে নাকি কোনো আলোচনাই হয়নি আজকেও। সেটাই কিন্তু আজকে হওয়ার কথা ছিল, সেটা নিয়ে কিছুই হয়নি, সেটা আরেকটা রেটে হবে। সেটারও কিছু কারণ আছে, সেগুলো বলছি। কিন্তু আজকে যেটা আলোচনা হয়েছে সেটা হলো, আগের দিন যেটা আলোচনা হয়েছিল সেটাই আজকে ঘুরিয়ে আবার আলোচনা হয়েছে। কারণ আগের দিন প্রথমে বলেছিল যে আনোয়ারকে যে কেউ এই মুহূর্তে অ্যাপ্রোচ করে নিতে পারে, আর আনোয়ারও কিন্তু ট্রান্সফার কমপ্লিট করে নিতে পারে, কিন্তু সেটা সাবজেক্ট টু ফাইনালি যে ডিসিশন হবে সেটা কিন্তু মানতে হবে। কিন্তু তারপরে সেদিন রাতেই আবার ডিসিশন দেয় যে না, আনোয়ার কোথাও মুভ করতে পারবে না যতদিন না পরের মিটিং হচ্ছে, ফাইনাল ডিসিশন আসছে। তো এই মিটিংয়েও কিন্তু সেই সেম জিনিস নিয়ে কথাবার্তা হয়েছে যে আনোয়ার এই মুহূর্তে মুভ করতে পারবে কি পারবে না, আর সেটারই কিন্তু ডিসিশন আবার এই মিটিংয়ে নেওয়া হচ্ছে। এই ডিসিশনটা হয়তো আজকে রাতের মধ্যে বা কালকে জেনেই যাবে যে আনোয়ার মুভ করতে পারবে কিনা, কারণ আনোয়ারের ওপর স্যাংশন লাগার আগে বা আনোয়ারের ফাইন কত সেটা ডিসাইড হওয়ার আগেই কিন্তু আনোয়ারকে নাকি মুভ করতে দেওয়া হবে। এই মিটিংয়ে নাকি সেটাই ডিসিশন নেওয়া হয়েছে। এবার দেখা যাক সেই ডিসিশনটা যদি হয়, তাহলে কিন্তু পরের দিন মানে 20-21 তারিখের পরে যে মিটিংটা হবে তার আগেই কিন্তু আনোয়ার নিজের ট্রান্সফার সেরে নিতে পারবে, কারণ আনোয়ার কিন্তু দিল্লি এফসির প্লেয়ার সেই জায়গায় অফিসিয়ালি হয়ে যাবে। তো এটা নিয়েই আবার ডিসিশন চলছে। এবার দেখো আবার নতুন কি ডিসিশন আছে, কারণ ইন্ডিয়াতেই একটা জিনিস আছে, ফুটবল নিয়ে তো স্পেশালি, মানে একটা জিনিস যত ইচ্ছা আর কি স্ট্রেচ করতে থাকে, স্ট্রেচ করতে করতে একদম শেষ জায়গায় চলে যায়। তো সেই জায়গাতেই যাচ্ছে। ফাইন নিয়ে, কম্পেনসেশন নিয়ে, তারপরে ব্যান নিয়ে কোনো কিন্তু কথাবার্তা হয়নি, সেটা আবার পরের দিন হবে। এখন যেই কথাবার্তাটা হয়েছে সেটা হলো আনোয়ার শুধু মুভ করতে পারবে কিনা। তো সেটার ডিসিশন তো অবশ্যই আজকে রাতের মধ্যেই হয়তো জানিয়ে দেবে, বা কালকে সকালের দিকে। কিন্তু যেটা হচ্ছে নেক্সট হিয়ারিংটা হবে 21 তারিখের পরে। তো ততদিন ইস্ট বেঙ্গল এবং দিল্লি এফসি কে নাকি কিছু একটা জানানোর জন্য বলা হয়েছে। তো তার মধ্যে আশা করা যায় তারা দিয়ে দেবে। তো এটার মাধ্যমে পিএসসির এই ডিসিশন বা এই আলোচনার মাধ্যমে একটা জিনিসই পরিষ্কার, সেটা হচ্ছে
পিএসসি নিজেও ভয় যে কার ফরে মানে ডিসিশনটা দেবে, মোহনবাগানের ফরে দেবে না রঞ্জিত বাজাজের ফরে। মোহনবাগানের ফরে দিলে রঞ্জিত বাজাজ ফিফাতে চলে যাবে। এবার যদি রঞ্জিত বাজাজের ফরে দেয় মোহনবাগান চেপে ধরবে ভাই কেন ওর ফরে দিলে। তো দুজনকে ব্যালেন্স করার চেষ্টা করছে, কারণ নিজেদের ভুল রয়েছে এআইএফএফ এর, যেহেতু ফিফার রুলসটা ইমপ্লিমেন্ট করেনি। আর এখানে জানো রঞ্জিত বাজাজ এমন একটা লোক যে যদি ফিফাতে চলে যায় তাহলে ক্ষতি তো ইন্ডিয়ান ফুটবলের হবে, এআইএফএফ হবে, তার সাথে মোহনবাগানেরও হবে, কারণ এসিএল কিন্তু রয়েছে। আর ব্যান হলে কিন্তু এই টুর্নামেন্টগুলোতে নর্মালি পার্টিসিপেট করতে পারবে না। তো সেই জন্য দুদিককে ব্যালেন্স করার জন্য যতটা লেন্দি প্রসেস করা যায় সেটাই করছে। তো যতদূর এখন মনে হচ্ছে যে আনোয়ারকে হয়তো পারমিশনটা দিয়ে দেওয়া হবে যে তুমি মুভ করতে পারো এই মুহূর্তে, কিন্তু যদি এর পরের দিন মিটিং এ কোনো স্যাংশন লাগে বা ফাইন হয়, ফাইন হলে সেটা তো দিতেই হবে। যদি মানে এই পার্টিরা আবার এর পরের জায়গায় না যেতে চায় তো ফাইন দিয়ে মিটিয়ে নিলে ঠিক আছে, আর যদি কোনো স্যাংশন লাগে সেটা কিন্তু পরের দিন মানতে হবে। কিন্তু এই মুহূর্তে যদি পারমিশন দিয়ে দেয় মুভ করার, সেই জায়গা থেকে কিন্তু আনোয়ার মুভ করে যেতে পারবে। ইস্ট বেঙ্গলের অফার যেহেতু আছে, ইস্ট বেঙ্গলেই মোস্ট প্রবাবলি মুভ করে কিন্তু যেতে পারবে স্যাংশন লাগার আগেই। তো সেই জায়গা থেকে মানে ইস্ট বেঙ্গলের অফার যেহেতু রয়েছে বা কথাবার্তা হচ্ছে, সেই রিলেটেড ইস্ট বেঙ্গল মানে এটা দিয়ে দিলে ও যে কোনো টিমে, ওর পছন্দসই যে কোনো টিমে বা রঞ্জিত বাজাজ ওকে যেই টিমে দেবে সেই যে কোনো টিমে কিন্তু ও অফিসিয়ালি যেতে পারে। তারপর স্যাংশন লাগলে সেটা পরের কথা। তো বাকি আরো কিছু ট্রান্সফার হয়েছে এবং পিএসসি তে বলে রেখে আরো কিছু কেস ছিল, সেগুলো নিয়েও কিন্তু কথাবার্তা হচ্ছে। ভিগনেসের ব্যাপারও ছিল, সেটা আজকে ওঠার কথা ছিল, সেটা নিয়েও হয়তো হয়েছে, কারণ ভিগনেসও কিন্তু হায়দ্রাবাদ থেকে রিলিজ চেয়েছে, কারণ ওর কাছে কিন্তু অফার রয়েছে। এরকম ওড়িশা একটা রয়েছে, একটা ইস্ট বেঙ্গলের একটা রিউমার রয়েছে, তার সাথে চেন্নাইয়েরও কিন্তু নতুন যুক্ত হয়েছে। তো চেন্নাইয়েরটা শোনা যাচ্ছে, কিন্তু চেন্নাইয়েরটা নিয়ে আমাদের কাছে অন্তত কোনো আপডেট নেই। তো ইস্ট বেঙ্গল কিন্তু অনেকদিন আগে থেকেই ওকে অ্যাপ্রোচ করেছে আর বলেই দিয়েছিল যে তুমি রিলিজ নিয়ে আসো, তোমাকে অবশ্যই পার্মানেন্ট কন্ট্রাক্ট দেওয়া হবে। আর তোমাদের আগের দিন বলে দিয়েছি ওড়িশাও কিন্তু পার্মানেন্ট কন্ট্রাক্ট দিয়ে যায়, কিন্তু ওড়িশাতে কিন্তু আগের বছর উইন্টার ট্রান্সফারে গেছিল লোনে, কিন্তু খুব কম ম্যাচ টাইম পেয়েছে, মাত্র 4টে ম্যাচ স্টার্ট করেছে, আর বাকিগুলো কিন্তু সব সাবস্টিটিউট অ্যাপিয়ারেন্সে এসছে, তবুও কিন্তু সব ম্যাচ না। তো সেই জায়গা থেকে ভিগনেস যেখানে বেশি ম্যাচ টাইম পাবে, তো ইস্ট বেঙ্গল কিন্তু যদি ম্যাচ টাইমের দিক থেকে ধরা হয় তাহলে ইস্ট বেঙ্গল কিন্তু অনেকটা ম্যাচ টাইম ওকে দিতে পারবে, কারণ ও কিন্তু স্টার্টিং 11-এ থাকবে সেই জায়গায়। তো দেখা যাক, ভিগনেসেরটা কিন্তু আস্তে আস্তে ডেভেলপমেন্ট হবে। আর ফ্রি প্লেয়ার হয়ে গেলে এমন না যে একদম উইন্ডোর ভেতরেই নিতে হবে, ফ্রি প্লেয়ার হয়ে গেলে যেন উইন্ডোর বাইরেও নিতে পারবে তাকে। তো এগুলাই ছিল। এছাড়া কোটালের নিয়ে তো একটা চলছে, যে কোটালের সাথে মোহনবাগান সুপার জায়ান্টের কথাবার্তা চলছে। সোয়াব ডিলের একটা সম্ভাবনা রয়েছে, গত বছর একটা সোয়াব ডিল হয়েছিল, কোটাল গিয়ে সাহাল এসেছিল। তো এই বছর দেখা যাক আবার কোটাল আসে কে যায়। তো এটা একটা কনফিউশন যে কোটালের জায়গায় কাকে দিতে পারে। তো দীপক টাংরি সম্ভাবনা নেই, গ্লেন মার্টিন্স সম্ভাবনা নেই, তো কাকে নেবে এটাই হচ্ছে একটা বড় কথা। তো দেখা যাক কাকে নেয়। এটা ছাড়াও নাওরেম রোশন সিং এর কথা উঠেছিল, কিন্তু এখন সব একদম সাইলেন্ট হয়ে গেছে নাওরেম রোশন সিং কে নিয়ে। কারণ বেঙ্গালুরু আদৌ ছাড়তে ইচ্ছুক কিনা এটাই কিন্তু একটা বড় কোয়েশ্চেন। কারণ নাওরেম রোশন সিং কিন্তু ওদের স্টার্টিং 11-এর প্লেয়ার, প্রত্যেক ম্যাচ স্টার্ট করে, এমনকি ডুরান্ডেও কিন্তু ম্যাচগুলো খেলছে। তো সেই জায়গা থেকে আর রোশন সিংকে নিতে গেলে কিন্তু ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে। এখনো বলছি দুই প্রধানই কিন্তু ইন্টারেস্টেড আছে, কিন্তু এই আনোয়ারের জন্য বা এই মোহনবাগান প্রীতম কোটালের জন্য, ইস্ট বেঙ্গল ভিগনেসের জন্য কিন্তু নাওরেম রোশন সিং একটা একটু চাপা পড়ে গেছে। তো দেখা যাক ফাইনালি ওটা হয় কিনা, কিন্তু ওটা নিয়ে কিন্তু আর কোনো অ্যাডভান্সমেন্টস হয়নি। তো এখন অব্দি এই আপডেটসই ছিল। এরপরেও কোনো কনফিউশন থাকলে আনোয়ার নিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজগুলো ফলো করে নিও। তো চলো এখনের জন্য টাটা।